ভারতের নরেন্দ্র মোদী পর্যন্ত এখন কুর্নিশ করে এসে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে হাঁটুবাজ করে বসে থাকতে বাধ্য হচ্ছেন। এগুলা এমনি এমনি আসে নাই, এই জিনিসগুলো এসেছে তার ওয়ার্কের ফসল। বাংলাদেশে আগামী দিনেও সংস্কার হবে, কিন্তু সেই সংস্কারগুলো এমন একটা প্রক্রিয়ায় তিনি ঘোষণা করবেন যখন সকল রাজনৈতিক দলকে মেনে নিতে হবে। যদি কেউ মেনে না নেয় তাহলে তারা ভোটের মাঠে হারবে। জনগণ বলবে যে এই লোকটা খেসরা, এই লোক কোনো কিছু মানে না, যা বলে সবকিছুতে বিরোধিতা করে। ব্যালটের মাধ্যমে আপনাকে তখন চূড়ান্ত ভাবে কিন্তু মানুষ পরাজিত করবে। বাংলাদেশে 5ই আগস্টের চেতনা হচ্ছে এই যে অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে, সংস্কার না করে নির্বাচনের পথে জনগণ যেতে চায় না। এবং আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস যে টাইম ফ্রেম দিয়েছে তিনি সেই টাইম ফ্রেমটা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবেন। যদি আমরা অতিরঞ্জিত কোনো কিছু না করে বসি, মানে অতিরিক্ত অবিশ্বাস, তাকে চরমভাবে বিতর্কিত করা এবং দেশের পরিস্থিতি খারাপ করা, এরকম পরিস্থিতি যদি আমরা না করি তাহলে এদেশে তিনি সংস্কার করবেন এবং সংস্কার করে একটি নির্বাচন দিবেন। সেই নির্বাচনে ওই দলই সবচেয়ে ভালো করবে যেই দল সরকারের সংস্কারের চাইতে নিজের দলের সংস্কার সবচেয়ে বেশি করবে। যেমন আপনি আপনার দলের 300 প্রার্থী বাছাই করেন, জনগণ কাদেরকে চায় ওই প্রার্থীদেরকে আপনি জনগণের কাছে পাঠিয়ে দেন। ফর এক্সাম্পল, আপনার একটা এলাকায় বিএনপি করেন, জামাত করেন, হেফাজত করেন, যে দল করেন, আপনার সর্বোচ্চ কর্মী থাকে আপনার কমিটির সদস্য আর এর বাহিরে কিছু শুভাকাঙ্ক্ষী। তা একটা কমিটি যদি হয় 300 সদস্যরও, ধরে নেন সেখানে আপনার জনবল আছে 5,000 বা 2,000, কিন্তু একটা এলাকায় ভোটার হচ্ছে 2 লাখ, 1,60,000, 2 লাখ লোকের ভোটারের জায়গায় আপনি যখন 5,000 লোক আমাকে তালি দিল, ওইটার উপর ভিত্তি করে আমাকে নমিনেশন দিয়ে পাঠালেন, কিন্তু জনতার কাছে আমি অ্যাকসেপ্টেবল না, আপনি কোনোদিন সেখান থেকে বিজয়ী হয়ে আসতে পারবেন না। অতএব আমার প্রথম পলিসি হচ্ছে এই তালি দেওয়া পার্টির কাছ থেকে দলকে আপনার সংস্কার করে জনগণের যদি সমর্থন যাদেরকে দেয়, তাদেরকে যদি প্রত্যেকটি দল তাদের সেই যোগ্য, শিক্ষিত, মার্জিত, ভদ্র, ধর্মের পক্ষে, আওয়ামী লীগের বিপক্ষে, আধিপত্যবাদের বিপক্ষে, ভারতীয় আগ্রাসনের বিপক্ষে এই মানুষগুলোকে বাছাই করে, তাহলে তারা সফল হবে। কিন্তু সংস্কার বাংলাদেশে যা হওয়ার সেটা হবে। সাগর ভাই, আপনাকে একটা জিনিস বলি, অনেকে মনে করেন কি যে কিছু কিছু সংস্কার হয়তো বিএনপির কারণে বেঁচে থাকবে, জামাতের কারণে বন্ধ থাকবে, আর একজনের কারণে না। কিচ্ছু বেঁচে থাকবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার কাছে বলটা ছেড়ে দিছে, দেওয়ার পরে আপনাকে দেখতেছে যে আপনি এই বলটা নিয়ে কোন দিকে দৌড়াচ্ছেন, কোন দিকে যাচ্ছেন। চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই সরকার তার যথোপযুক্ত সংস্কারের সর্বোচ্চ চেষ্টাটা তারা করবে এবং সেই সাহসিকতা তাদের আছে। যেমনি ভাবে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বাংলাদেশের গ্রামগঞ্জের মানুষরা এখন বোঝে যে সর্বোচ্চ জনপ্রিয় এখন যদি বাংলাদেশে একজন নেতার নাম বলেন যে এই মুহূর্তে কে, সেই ইউনূস। কারণের বিকল্প নাই, জনগণ বুঝে গিয়েছে যে তিনি কিছু করছেন। যখন কোনো মানুষ ঘুমান্ত থাকে না, সত্যিই কিছু কাজ করে, তাকে হারিয়ে দেওয়ার সাধ্য কারো নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস গত 8 মাস পর্যন্ত নীরবে নিবৃতে কাজ করে যাচ্ছেন, বিভিন্ন দেশের সাথে তার চুক্তি করছেন, চায়না সফর করেছেন, ভারতের নরেন্দ্র মোদী পর্যন্ত এখন কুর্নিশ করে এসে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে হাঁটুবাজ করে বসে থাকতে বাধ্য হচ্ছেন। এগুলা এমনি এমনি আসে নাই, এই জিনিসগুলো এসেছে তার ওয়ার্কের ফসল। বাংলাদেশে আগামী দিনেও সংস্কার হবে, কিন্তু সেই সংস্কারগুলো এমন একটা প্রক্রিয়ায় তিনি ঘোষণা করবেন যখন সকল রাজনৈতিক দলকে মেনে নিতে হবে। যদি কেউ মেনে না নেয় তাহলে তারা ভোটের মাঠে হারবে। জনগণ বলবে যে এই লোকটা খেসরা, এই লোক কোনো কিছু মানে না, যা বলে সবকিছুতে বিরোধিতা করে। ব্যালটের মাধ্যমে আপনাকে তখন চূড়ান্ত ভাবে কিন্তু মানুষ পরাজিত করবে। সে কারণে আমি বলছি যে বাংলাদেশে সংস্কারের বিকল্প নেই, সংস্কার হতেই হবে। তবে এটাও সত্য যে সংস্কার একদিনে তো শেষ হবে না, এটা একটা লম্বা প্রক্রিয়া। আজকে সংস্কার হবে, কালকে আবার নতুন প্রক্রিয়ায় প্রয়োজন হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এই সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে, কিন্তু শেখ হাসিনা যেই যেই জায়গায় অপকর্ম করে আমার এই দেশটাকে ধ্বংস করে গিয়েছে, সেইগুলো সংস্কার না করে নির্বাচনের কোনো মানি হয় না, কোনো লাভ নেই। যেমন আপনি দেখেছেন যে এই সরকার ইতিমধ্যেই বলেছে যে নির্বাচন সুষ্ঠু ধারায় হওয়ার জন্য, একেবারে মানে কি বলে প্লেন ফিল্ড হওয়ার জন্য, জনতার কাতারে যাতে করে বৈষম্য না হয়
সেজন্য তারা অনেকগুলো নির্বাচন কমিশনের মধ্যেও সংস্কার সাধন করছেন। কয়েকদিন আগে, দুদিন আগেই সম্ভবত শুনলাম, পোস্টার থাকবে না, অতিরঞ্জিত ব্যয়বহুল নির্বাচন পদ্ধতি থাকবে না, সকল প্রার্থী একই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্যের একটা স্কোপ তারা খুঁজে বের করার চেষ্টা করছেন। এগুলো তো আসলেই সংস্কার, এগুলো তো আসলেই প্রয়োজন। একই মঞ্চে যখন আমি কথা বলবো, আপনিও বলবেন, মুন্নিয়াপা বলবে, জনতার সামনে থাকবে, জনতা ওখান থেকে পিক করবে যে কাকে আসলে আমি পছন্দ করব। কিন্তু ওই যে রাতের অন্ধকারে টাকার খেলা, হুন্ডার মহড়া, সন্ত্রাসীর মহড়া, ভোট কারচুপি করা, এগুলোর মধ্যে ভাই আমার দল থাকলেও আমি সেই নির্বাচনের পদ্ধতিতে নাই। আমি একটি সুষ্ঠু ধারার নির্বাচন চাই, যেখানে মানুষ মানুষকে ভোট দিতে পারবে। আর কত আপনার মানুষের রক্ত ঝরাবেন? আর কত শহীদ হলে আপনি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন? আর কত এরকম আপনার একটার পর একটা দুর্ঘটনা ঘটতেই থাকবে? আর কয়েকজন প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়া লাগবে? এটা আমরা চাই না। আমরা চাই একটা ন্যায়সঙ্গত রাষ্ট্র, যেখানে আমি আমার অধিকার পাবো, আপনি আপনার অধিকার পাবেন, আইনের ভিত্তিতে আপনি আপনার জায়গায় প্রতিষ্ঠিত হবেন, যেখানে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা সমমর্যাদায় থাকবে, একজন নায়ক নায়িকা, গায়ক গায়িকার শিল্পীও সেই মর্যাদায় থাকবে। কিন্তু ওই টুপি দেখলে আপনি ক্রিটিসাইজ করবেন, কিংবা একজন অন্য আদর্শের মানুষকে আপনি ছোট করে রাখবেন, সেটা আমি চাই না। এই বৈষম্যহীন একটি বাংলাদেশই আমরা চাই, এবং আমার বিশ্বাস সেটা যারা যত দ্রুত পিক করতে পারবে, তারা তত দ্রুত জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করবে বলে আমি মনে করি। সাগর ভাই, আপনাকে ধন্যবাদ। মুন্নি চৌধুরী, প্রিয় দর্শক, অনুষ্ঠানটিকে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। মুন্নি চৌধুরী বলবেন। আহ, ধন্যবাদ সাগর ভাই আবার সুযোগ দেওয়ার জন্য। তো আমরা আসলে সংস্কার এবং নির্বাচন এই জায়গাটাতে, যেহেতু আমরা রাজনৈতিক দল, 17 বছর বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন হয় নাই, একটা সুস্থ নির্বাচন হবে এই প্রক্রিয়াটাকে আমরা অবশ্যই মানে মানে আমরা এটা আকাঙ্ক্ষা করি যে আমাদের দেশে একটা সুস্থ নির্বাচন হবে। সেই নির্বাচনে যারা 17 বছরে শেখ হাসিনার জুলুম নিপীড়ন সহ্য করে রাজপথে ছিল এবং যেই রাজনৈতিক দলের জনপ্রিয়তা আছে তারাই সরকার গঠন করবে, এটা আমাদের প্রত্যাশা। এখন আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করব, যে দেখেন মাঠে ঘাটে প্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা। এটা যদি আমি বলি, এই এই প্রপাগান্ডার সাথে সম্পৃক্ত আছে যারা, তারা হচ্ছে আওয়ামী লীগের দোসর। বিএনপিকে বাধাগ্রস্ত করার জন্য, বিএনপির জনপ্রিয়তাকে ধ্বংস করার জন্য এই কাজগুলোর সাথে জড়িত আছে যারা 17 বছরের আওয়ামী লীগের তোষামদির সাথে সম্পৃক্ত ছিল এবং ফেসিজমের সাথে আতাত করেছিল। এই জায়গাটাতে আমাদের নেতা জনাব তারেক রহমান কঠোর হুঁশিয়ারি আছে। অতএব জনগণকে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আমি মনে করি যারা বাংলাদেশে প্রার্থী হবে, সেই প্রার্থীগুলা 300 আসনে যে প্রার্থী হবে, সেই প্রার্থীদের সঠিক যে স্ট্র্যাটেজিক ক্যারেক্টার, একজন রাজনৈতিক নেতার চরিত্র, চরিত্র মানে জাস্ট তার সোশ্যাল অ্যাক্টিভিটি না, তার পার্সোনাল, তার এক্সটার্নাল সবকিছু মিলে কিন্তু রাজনৈতিক চরিত্র। যাদের বিরুদ্ধে কারাপশনের আপনার এভিডেন্স আছে, যারা চাঁদাবাজের সাথে সম্পৃক্ত, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে, তারা যেন বিএনপির প্রার্থী না হয়। আমি মনে করি তারা যদি হয়, বিএনপি কখনোই সরকার গঠন করতে পারবে না।